হ্যাঁ আপনাদের আছে। আচ্ছা, কন্টিনেন্টাল লিটারেচারে আমরা কোথায় ছিলাম? আউটসাইডার পর্যন্ত। আউটসাইডারের ওই কাহিনী সংক্ষেপ আমরা করেছিলাম, তাই না? কেমন কেমন করছিল, এক্সিস্টেন্সিয়াল নোভেল বা নাটক হিসেবে করেছিলাম না মার্সের ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা ওইটাও শেষ। এখন টপিক আমি বলে দেব পরে, আর ইম্পর্টেন্ট কিছু। আর আজকে আমরা দেখব হলো আ ডলস হাউস, হেনরিক ইবসেনের। এটা কী ধরনের ওয়ার্ক? প্লে, নাটক এটা। আর সামারি বলার আগে একটু দেখি যে টাইটেলটার ব্যাপারে। এটা কী ধরনের জনরা, কী ধরনের নাটক? রিয়ালিস্টিক মডার্ন প্রোজ ড্রামা, আধুনিক ধরনের ড্রামা নাটক। আচ্ছা, টাইম আর প্লেস কখন লেখা হয়েছে? 1879 সালে, রোমান আমাফি ইটালি, রোম আর ইটালি মিলে লেখা। ফার্স্ট পাবলিশ হয়েছে 1879 সালেই। আর টোন, নাটকের টোনটা কেমন? সিরিয়াস, ইন্টেন্স, এরকম টোন। আর টাইমের সেটিং হলো 1870 সালের দিকে। আর প্লেসের সেটিং হলো নরওয়েতে। হেনরিক ইবসেন হলো নরওয়েজিয়ান একজন প্লে রাইট, ঠিক আছে? এটা যেহেতু কন্টিনেন্টাল লিটারেচার, সো এখানে আমরা বিভিন্ন কন্টিনেন্টের লোককে দেখছি, যেমন অ্যালবার্ট ক্যামু, নরওয়ে, সরি আলজিয়ার্সের। এই দুটো পেজ, ফুল টাইটেলে কি লেখা? দ্য স্ট্রেঞ্জার। এখানে কয়টা পাতা? এখানে 3টা পাতা, না 2টা পাতা, না ঠিকই আছে, 2টা পাতা। আচ্ছা, আর 1870s দিকে, প্লেস কোথায়? নরওয়েতে। আর প্রোটাগনিস্ট হলো নোরা হেলমার। নোরার হাজব্যান্ড হলো টোরভাল্ড হেলমার। এখন কাহিনীটা সংক্ষেপে বলি, তারপরে আমি কনটেক্সট বলবো যে হেনরিক ইবসেনের কনটেক্সটটা কি, সোশ্যাল কনটেক্সটটা কি। নোরা হেলমার ছিল, সে নায়িকা, উপন্যাসের প্রোটাগনিস্ট। সে একসময় গোপনে একটা বড় অ্যামাউন্টের মানি, টাকা ধার করেছে, যাতে তার হাজব্যান্ড একটা সিরিয়াস অসুখে ছিল, সেখান থেকে যেন সে বেঁচে যায়, সেখান থেকে যেন সে রিকভার করে। তো এটা তার হাজব্যান্ডকে কখনো বলেন, হাজব্যান্ডের নাম হলো টোরভাল্ড, কখনো বলে নাই। আর ছোট ছোট ইনস্টলমেন্টে সে টাকাগুলো শোধ করছিল, হাউস হোল্ড অ্যালাওয়েন্স, এরকম মানে বাসার খরচের থেকে একটু একটু করে জমায় সেখান থেকে টাকাগুলো শোধ করছিল। তো তার হাজব্যান্ড টোরভাল, সে মনে করে যে তার মানে ওয়াইফ জাস্ট একটা পুতুলের মতো, তার মানে সে কোনো কেয়ারলেস, সংসারের জন্য কোনো কিছু কেয়ার নাই, বাচ্চাদের মতো। আর মানে সে মাঝে মধ্যেই সে তার বউকে পুতুল বলে বলতো যে তুমি আমার পুতুল। তো যখন সে হাজব্যান্ড একটা ব্যাংক ডিরেক্টরকে অ্যাপয়েন্ট করেছে, তো হিজ ফার্স্ট অ্যাক্ট ইজ টু রিলিভ এ ম্যান হু ওয়াজ ওয়ান্স ডিসগ্রেসড ফর হিজ হ্যাভিং ফোর্সড হিজ সিগনেচার অন আ ডকুমেন্ট। আচ্ছা, দেখা যায় যে এক লোককে সে ধরে এরকম জালিয়াতির জন্য, ফ্রডুলেন্সের জন্য ধরেছে, যে চেক নামের বানান করে ভুল চেক জালিয়াতি করছে এক লোককে, সে একবার এরকম ধরেছে। তো এটাই সেই লোক, তার নাম হলো নিলস ক্রোকস্টাড, যে যার কাছ থেকে নোরা টাকা নিয়েছিল। সো জালিয়াতিরা পড়বি তো পর বাঘের পিঠে। তো তারপরে প্রকাশ পেয়ে যায় যে she forged her father's signature in order to get that money. নিজের বাবার সিগনেচার লিখে দিয়ে ওই ক্রোকস্টাডের থেকে টাকা নিয়েছে বিশাল অ্যামাউন্টের। তো ক্রোকস্টাড সে এখন নোরাকে থ্রেট করছে যে আমি তোমার সব কুকর্ম ফাঁস করে দেব, আর তাকে যেন বের করে দেওয়া হয়, মানে আমাকে যেন জেল থেকে বের করে দেওয়া হয়, তা নাহলে আমি সব কিছু প্রকাশ করে দেব, তো যেন ফায়ার না করে যেন আমাকে। তো নোরা ট্রাইজ টু ইনফ্লুয়েন্স আর হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করতে থাকে, বাট হাজব্যান্ড ভাবে যে নোরা সিম্পল চাইল্ড, ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি অর বিজনেস। সে ভাবতে থাকে ওর এগুলোর সাথে কোনো নেই, লেনা দেনা নেই। তো এমনভাবে দাস ওয়েন Torvald discovers that Nora has forged her father's name, he is ready to disclaim his wife even though she had done it for him. কিন্তু সে ছেড়ে দেয় না, হাজব্যান্ড ছেড়ে দেয় না, যদিও সে হাজব্যান্ডের জন্যই নোরা এই কাজটা করেছে। তারপরে যখন সব কিছু সলভ হয়ে যায়, তখন মানে নোরা কিন্তু হাজব্যান্ডের জন্যই সব কিছু করেছে, বা হাজব্যান্ডের অনেক বকাঝকাও সহ্য করেছে।
তো শেষমেশ নোরা যেটা কি করে যে সে বুঝতে পারে যে আমার হাজব্যান্ড এসবের যোগ্য না, তখন সে টোরভালকে ছেড়ে সংসার ছেড়ে বের হয়ে যায় আলটিমেটলি। তো এটার লেখক হলো হেনরি কিপসন। তাকে বলা হয়ে থাকে যে মডার্ন যে প্রোজ ড্রামা, গদ্যরীতির যে নাটক, সেটার জনক বা ফাদার বলা হয়। উনি নরওয়েতে জন্মগ্রহণ করেন 1828 সালে। 6 জন সন্তানের, বাবার মার 6 জন সন্তানের মধ্যে সেকেন্ড ছিলেন উনি। তো ওনার বাবা একজন বণিক ছিলেন, বাট ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে যায় যখন তার 8 বছর বয়সে দেউলিয়া হয়ে যায়। সো ইবসেন স্পেন্ট মাচ অফ হিজ আর্লি লাইফ লিভিং ইন পোভার্টি। তো বোঝাই যাচ্ছে ছোটোবেলায় মূলত সে দারিদ্র্যের মধ্যেই বড় হয়ে উঠেছে আর কি। 1851 থেকে 1864 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের থিয়েটারে কাজ করেছে। অসলো কোথায়? নরওয়ের রাজধানী অসলো। তো 21 বছর বয়সে উনি ওনার প্রথম নাটক লেখেন, ক্যাটালাইন নাম, 5 অঙ্কের নাটক, ট্র্যাজেডি। 5 অঙ্ক মানে কি? 5 অ্যাক্ট প্লে। লাইক মাচ অফ হিজ আর্লি ওয়ার্ক, ক্যাটালাইন ওয়াজ রিটেন ইন ভার্স। ওই গদ্যরীতিতে নাটকটা লেখা হয়। 1858 সালে ইবসেন সুজানা থোরসন নামে একজন মহিলাকে বিয়ে করেন এবং ইভেনচুয়ালি তাদের একটা ছেলে সন্তান জন্ম নেয়। ইবসেন মনে করতে থাকেন যে রাদার দ্যাট মেয়ারলি লিভ টুগেদার, হাজব্যান্ড ওয়াইফ মানে ইকুয়াল, তাদের সব কিছু ইকুয়াল হবে, লিভ টুগেদারের ইয়ার থেকে ইকুয়াল হবে, তাদের তারা মানে স্বাধীন মানুষ হবে, তাদের হিউম্যান বিইংস হিসেবে। দিস বিলিভ ক্যান বি সিন ক্লিয়ারলি ইন ডলস হাউস। বোঝা যাচ্ছে যে আর কি। কনসিকুয়েন্টলি ইবসেনকে ক্রিটিক অ্যাটাক করেছে যে এটা এই মানে ইনস্টিটিউশন অফ ম্যারেজ, বিয়ে নামক যে বন্ধন, এটাকে উনি অস্বীকার করতেছেন, সেটার জন্য উনি সমালোচনার শিকার হন। এই ধরনের লাইক হিজ প্রাইভেট লাইফ, ইবসেনস রাইটিং টেন্ড টু স্টির আপ সেন্সিটিভ সোশ্যাল ইস্যু। তো সোশ্যাল ইস্যুগুলো একটা নাড়া দিয়ে উঠলো। সেই সময় তো এরকমভাবে মানুষ চিন্তা করেনি। অ্যান্ড সাম কর্নার্স অফ নরওয়েজিয়ান সোসাইটি ফ্রোন্ড আপন হিজ ওয়ার্ক। মানে নরওয়ের যে সোসাইটি, তারা তার কাজ দেখে কপাল কুঁচকে গেল, তাদের চিন্তায় রেখা পড়ে গেল। তো সেন্সিং ক্রিটিসিজম ইন অসলো অ্যাবাউট নট অনলি হিজ ওয়ার্ক বাট অলসো হিজ প্রাইভেট লাইফ। আচ্ছা, ক্রিটিক মানে সে এরকম সমালোচনার পড়ে পার্সোনাল লাইফও তার ব্যাহত হতে পারে। এই টেনশনে ইবসেন ইটালিতে মুভ করেন 1864 সালে একটা ট্রাভেলিং গ্রান্ট নিয়ে এবং নরওয়েজিয়ান গভর্নমেন্টের থেকে হেল্প নিয়ে। হি স্পেন্ড দ্য নেক্সট 27 years লিভিং অ্যাব্রোড, মোস্টলি ইন ইটালি অ্যান্ড জার্মানি। নরওয়ে থেকে সরে গিয়ে উনি আলটিমেটলি জার্মানি আর ইটালিতে বাকি 27 বছর পার করেছেন। তো ইবসেনের প্রথম দিকের যে নাট্যকার হিসেবে তার জার্নিটা কোনো আকর্ষণীয় কিছু ছিল না। তার ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সগুলো কিন্তু মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাভ করেছেন। 1866 সালে ফার্স্ট মেজর থিয়েটারিক্যাল সাকসেস, তার প্রথম থিয়েটারের নাটক হিসেবে সাকসেস পেয়েছে। লিরিক ড্রামা কল ব্র্যান্ড নামে একটা নাটক সাকসেস পায়। আচ্ছা, হি ফলোড ইট উইথ অ্যানাদার ওয়েল রিসিভড ফার্স্ট প্লে, পিয়ার গিন্ট। These two works helped solidify Ibsen's reputation as one of the premier Norwegian dramatists of this era. 1866-তে আস্তে আস্তে ওনার মানে নাটকগুলোর নামডাক শুরু হয়, নামডাকের মধ্যে আসে। 1879-তে এসে উনি যখন ইটালিতে বাস করছিলেন, তখন উনি এই যে মাস্টারপিস ডলস হাউস লিখেন। তো ডলস হাউস প্রোজ বা গদ্যরীতিতে লেখা হয়েছে। এটা ওয়াইডলি কনসিডার্ড আ ল্যান্ডমার্ক ইন দ্য ডেভেলপমেন্ট অফ হোয়াট সুন বিকেম আ হাইলি প্রিভ্যালেন্ট জনরা অফ থিয়েটার, রিয়েলিজম। বাস্তবতার নিরিখে যে নাটকগুলো রিয়েলিস্টিক নাটক হিসেবে মানে সেটা অনেক জনপ্রিয়তা লাভ করে আস্তে আস্তে, যেটা অ্যাকুরেটলি এটা হয়, প্রকাশ পায়। এবং in a doll's house, Ibsen employs the themes and structures of classical tragedy while writing in prose about everyday unexceptional people. মানে এভরিডে যে ঘটনাগুলো ঘটে ওগুলো খুব রিয়েলিস্টিকভাবে উনি লিখেন, এখানে দেখিয়েছেন। আর ডলস হাউস অলসো ম্যানিফেস্টস ইবসেন্স কনসার্ন ফর উইমেন্স রাইটস। বোঝাই যাচ্ছে মেয়েদের রাইট নিয়েও কিন্তু তার মানে লিখেছে। নোরা কিন্তু হাজব্যান্ডের জন্য করেছে, এটা কিন্তু উনি মহিলার পার্সপেক্টিভ থেকে লিখেছেন, পুরুষের পার্সপেক্টিভ থেকে না। মহিলাদের ইয়েটা দিয়েছেন। আর আচ্ছা, tragedy while writing on prose about everyday, Dolls House also manifests its concern for women's rights and for human rights in general. হিউম্যান রাইটের ব্যাপারেও উনি লিখেছেন।
Ibsen followed A Doll's House with 2 additional plays written in an innovative realistic mode. আচ্ছা ওটার সাথে সাথে আর দুটো লেখা লিখেছেন, গোস্ট 1881 সালে আর অ্যান এনিমি অফ দ্য পিপল 1882 সালে। এই দুটোও জনপ্রিয় হয়েছিল। তো ইন্টারন্যাশনাল রিকগনিশন আস্তে আস্তে উনি পেতে শুরু করলেন। সারা ইউরোপে তার লেখা ছড়িয়ে পড়লো এবং ট্রান্সলেট করা হলো নিজস্ব ভাষা, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। লেটার ওয়ার্ক শেষের দিকে এসে রিয়েলিস্টিক ড্রামা থেকে উনি এক প্রশ্ন শুরু করলেন, সাইকোলজিক্যাল এবং সাবকনশাস নেচার, এগুলো নিয়ে উনি লেখা শুরু করলেন, মানসিক এবং সাবকনশাস মনের যে লেখাগুলো। অ্যাকর্ডিংলি সিম্বলস বিক্যান টু গেইন প্রমিনেন্স ইন হিজ প্লেস। রিয়েলিজমের থেকে এখন সিম্বলিজম তার লেখার মধ্যে প্রকাশ পেল। অ্যামং দ্য ওয়ার্কস অফ হি রোট ইন হিজ সিম্বলিস্ট পিরিয়ড ইজ দ্য ওয়াইল্ড ডাক অ্যান্ড হেড্ডা গেবলার। হেড্ডা গেবলার আরেক বিখ্যাত নাটক তার। এই হেড্ডা গেবলার ওয়াজ দ্য লাস্ট প্লে ইবসেন রোট ওয়াইল লিভিং অ্যাব্রোড। বিদেশে থাকা অবস্থায় লাস্ট লিখেছেন। 1891 সালে উনি আবার নরওয়েতে ফিরে আসেন, ওসলোতে ফিরে আসেন। ওনার শেষের দিকের আর নাটক ছিল হলো দ্য মাস্টার বিল্ডার, লিটল ইয়লফ। এগুলো ইভেনচুয়ালি ক্রিপলিং সিকনেস অ্যাফ্লিক্টেড ইবসেন অ্যান্ড প্রিভেন্টেড হিম ফ্রম রাইটিং। এগুলো লিখতে লিখতে শেষে আর পরে আর লিখতে পারেন নাই। শেষমেশ 1906 সালে উনি মারা যান। তো এই নোট একটা ডলস হাউস সম্পর্কে একটু বলতে গেলে যে এই যদিও মানে মোস্ট অফ দ্য ট্রান্সলেশনেই আর ডলস হাউস বলা হয়, কেউ কেউ বলে এ ডল হাউস, এরকম নামটা হওয়া উচিত, এটা মোর অ্যাকিউরেট। যেহেতু আসলে ভাষাটা ছিল নরওয়েজিয়ান ভাষা, ওটা ট্রান্সলেট করলে এ ডলস হাউস যদিও হয়, কেউ কেউ আবার বলে এ ডল হাউস। তো মানে যে ডল লাইক কোয়ালিটি প্রত্যেকটা ক্যারেক্টারের, সেটার জন্য এই নামটা তারা সাজেস্ট করে। আচ্ছা, এটা আমরা বললাম যে নরওয়েজিয়ান আর কোথায় কোথায় লেখা হয়েছে এগুলো এখন বললাম। প্রোটাগনিস্ট বলেছিলাম নোরা হেলমার। মেজর কনফ্লিক্ট কি? একটা নাটক বা উপন্যাস কোনো কিছুর যে একটা কনফ্লিক্ট, এগুলো কিন্তু একটা কনফ্লিক্ট, একটা রাইজিং অ্যাকশন, একটা ক্লাইম্যাক্স, একটা ফলিং অ্যাকশন, এরকম চার্ট গ্রাফের মতো এই জিনিসগুলো না থাকলে কিন্তু একটা উপন্যাস বা নাটকের সার্থকতা পায় না। তো মেজর কনফ্লিক্ট ছিল নোরার যে স্ট্রাগল ক্রোগস্টারের সাথে, যার কাছ থেকে সে টাকা নিয়েছিল, যে নোরাকে থ্রেট করে যে হাজব্যান্ডের পাস্ট ক্রাইম বলে দিবে হাজব্যান্ডের কাছে। তো এটাই হলো, এটা একটা অ্যাকশনটা রাইজ করতে থাকে যে সেলফ ডিসকভারি অ্যান্ড প্রোভাইডস মোস্ট অফ দ্য প্লেস ড্রামাটিক সাসপেন্সটা এটাই ধরে রেখেছে, কী হবে। এই যে প্রথম প্রাইমারি যে স্ট্রাগলগুলো, যে তার সেলফিশ, স্টিফলিং অ্যান্ড অপ্রেসিভ অ্যাটিটিউডস অফ হার হাজব্যান্ডের এগেনস্ট যে আচরণগুলো, ওগুলোর এগেনস্টে উনি যে যুদ্ধ করতেছিলেন সেগুলোই হলো প্রাইমারি কনফ্লিক্ট। আর টোরভাল্ড ছিল তারপরে আসছে, ক্রোগস্টারের এরপরে আসছে। আর সেই সময়কার সোসাইটি, এগুলো ছিল তার স্ট্রাগলগুলো, তার আর কি মেজর কনফ্লিক্ট এগুলো ছিল। আর রাইজিং অ্যাকশনটা রাইজ করছে কখন? যখন নোরার ফার্স্ট কনভারসেশন মিসেস লিন্ড নামে ক্রোগস্টার্স ভিজিটস অ্যান্ড ব্ল্যাকমেলিং অফ নোরা, যখন তাহলে রাইজিং অ্যাকশনটা কখন? যখন আস্তে আস্তে ক্রোগস্টার ওকে ব্ল্যাকমেইল করা শুরু করে। আর একটা চিঠি উনি ক্রোগস্টার ফেলে যাতে নোরার মানে মুখোশ উন্মোচন হয়ে যায়, এটার জন্য। ক্লাইম্যাক্স ছিল কি? টোরভাল্ড রিডস ক্রোগস্টার্স লেটার অ্যান্ড ইরাপ্টস অ্যাংরিলি। ক্লাইম্যাক্সটা কি? ওই যে চিঠিটা ড্রপ করেছে, সেই চিঠিটা পড়লেই তো ফাঁস হয়ে গেল, এটাই ছিল ক্লাইম্যাক্স, তাই না? যখন এটা প্রমাণ হয়ে যাবে। আর ফলিং অ্যাকশন কি ক্লাইম্যাক্স থেকে? যে নোরার রিয়েলাইজেশন যে টোরভাল্ড ইজ ডিভোটেড নট টু হার বাট টু দ্য আইডিয়া অফ হার অ্যাজ সামওয়ান হু ডিপেন্ডস অন হিম। মানে হাজব্যান্ডের মনে করে যে বউ তো আমার উপর ডিপেন্ডেন্ট, এই মানসিকতাটাই নোরার ভালো লাগেনি। এবং সে আলটিমেটলি ফলিং অ্যাকশন কি? আলটিমেটলি ওখান থেকে সে সরে আসে, হাজব্যান্ডের কাছ থেকে সরে আসে। সে তার একটা যে ডিসিশন, এটাই হলো তার ফলিং অ্যাকশন। আচ্ছা, থিমগুলো তাহলে কি হবে? মহিলাদের যে স্যাক্রিফাইস, দ্য স্যাক্রিফিকেশন অফ উইমেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, থিম তো তাহলে কি হবে? যে একজন মহিলার স্যাক্রিফাইস, একজন মেয়ের স্যাক্রিফাইস, প্যারেন্টাল যে অব্লিগেশনগুলো, যে প্যারেন্ট হিসেবে যেই বাধ্যবাধকতাগুলো, দ্য আনরিলায়েবিলিটি অফ অ্যাপিয়ারেন্সের যে রিলায়েবিলিটি, যে অ্যাপিয়ারেন্স হিসেবে কি মনে হচ্ছে? যে টোরভাল্ডের কাছে মনে হচ্ছে তার বউ
অ্যাপিয়ারেন্স ভালো না বা ডল লাইক, কিন্তু রিয়েলিটিটা কি? শেক্সপিয়ারের একটা ইয়ে আছে না, থিম আছে না, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটির জিনিসটা কীরকম, এটা আর কি বুঝতে পারেন? মানে উদাহরণটা কী বা বুঝতে পারেন? কিং লিয়ার নাটক আছে না, সেখানে কি দেখায় যে রাজা বলে যে 4 মেয়ে, তোমরা আমাকে কীরকম ভালোবাসো বলো, ভালোবাসার প্রমাণ নেব। 3 মেয়ে বলে চিনির মতো ভালোবাসি, 1 মেয়ে বলে লবণের মতো। ওটা লবণের যে তাকে নির্বাসনে দেয়। আসলে কি লবণের মতো ভালোবাসাটাই আসল, বেশিও হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। সো এই যে অ্যাপিয়ারেন্স কি, যে ওই 3 মেয়ের ভালোবাসা চিনির মতো অ্যাপিয়ারেন্স, রিয়েলিটি কি লবণের ব্যাপারটা। এটা হলো অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি, বোঝা গেছে? এটা আচ্ছা, কিছু সিম্বল ছিল। আচ্ছা, ফোরশ্যাডোয়িং মানে নাটকের মধ্যে আগেই ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা একটা হিন্ট দিবে। সেটা কীরকম? নোরাজ ইটিং অফ ম্যাকারনস এগেইনস্ট টোরভাল্ডস উইশেস ফোরশ্যাডোজ হার লেটার রেবেলিয়ন এগেইনস্ট টোরভাল্ড। আচ্ছা, অনেক সময় কি হয়, ওয়াইফ একটা কিছু করতেছে, হাজব্যান্ড বলছে এটা করো না, না বাধা দিচ্ছে, তখন ওয়াইফ মানে শুনলো না, সেটা করলো, তাহলে বোঝাচ্ছে কি বউ সামনে রেবেলিয়ন বা প্রতিবাদী হয়ে উঠবে, মানবে না নিয়ম নীতি, এই জিনিসগুলো। আচ্ছা, মোটামুটি অনেকক্ষণ ধরে বললাম, এগুলো আজকের মতো আমরা থামি, 2টা ক্লাস নিয়ে নিলাম।